একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার, চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আচ্ছা, আবার হঠাৎ করে দক্ষিণবঙ্গে গরমটা একটু বেড়ে গেছে, তাই না? দাঁড়াও, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমাদের প্রিয় বর্ষারানী আসছে। তবে তার আগে আবার দেখতে দেখতে আজ চলে এলো আরও একটা মঙ্গলবার। আর মঙ্গলবার দুপুর 3:30 মানে তো জানোই, তোমাদের প্রিয় চ্যানেল ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভালোবাসার গল্পের দিন। আর ঠিক তেমনটাই কথা দিয়ে কথা রাখতে চলে এসেছি। আজকের গল্প স্মৃতিদের পরবাসে। গল্পের লেখক আমি, প্রীতম। আর আজ কিন্তু গল্প পাঠে তোমাদের আমাকেই সহ্য করতে হবে, মানে তোমাদের বন্ধু প্রীতম থাকছি গল্প পাঠে। আর অবশ্যই আজ অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে তোমাদের ভীষণ কাছের বন্ধু অন্তরা আর মধুমিতা এবং মৌটুসী। তাহলে চলো চটপট করে শুরু করে ফেলি আজকের গল্প। তবে শুরু করার আগে আরও একবার মনে করিয়ে দিই, শুনছো তো ভালোবাসার মরশুমের নতুন নিবেদন, ভূতের গল্পের জন্য চ্যানেল ভূত চর্চা। শুধুমাত্র তোমাদের জন্য প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকছি। কি বললে, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করাই হয়নি? দেখেছো? ঠিক আছে, এই গল্পের ডেসক্রিপশানে দিয়ে রাখলাম চ্যানেল লিংক, চটপট করে সাবস্ক্রাইব করে দিও। আর অপেক্ষা করো আগামী শনিবার রাত্রি 11টার জন্য। তাহলে চলো আজ আর দেরি না করে শুরু করি আজকের গল্প, স্মৃতিদের পরবাসে। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যা শুনলে তোমাদের মন ভালো হয়ে যাবে। এক রাজপথের রাজপুত্রের গল্প, যার জন্ম হয়েছিল কলকাতা শহরের কোনো এক অজানা রাজপথের ধারে এক অচেনা বস্তির ভাঙাচোরা ঘরে। যে ঘরের ছাদে ছিল অজস্র সব গর্ত, সেই সব গর্ত দিয়ে তারায় ভরা আকাশ দেখা যেত, আবার বৃষ্টির মেঘলা আকাশও দেখা যেত। প্রচণ্ড ঝড় হলে ভয়ে গুটিসুটি হয়ে থাকতে হতো। এই বুঝি তার রাজপ্রাসাদ উড়ে গেল। অভাবের রাজ্যে সেই রাজপুত্রের মা ছিলেন একমাত্র সম্বল। 10 বাড়ি নিত্যদিনের কাজ সেরে যখন দুপুরে বাড়ি ফিরত, তখন রাজপুত্রের গ্র্যান্ড লাঞ্চ হতো। কেন বলো তো? মেনুতে থাকতো অনেক কিছু। কোনো বাড়ির বাড়তি ফ্রাইড রাইস, কোনো বাড়ির শেষ রাতের বেঁচে যাওয়া মাংসের ঝোল আলু, আবার কোনো বাড়ির অরুচি হয়ে যাওয়া মাছের টুকরো, কিংবা কোনো বাড়ির সামান্য গন্ধ হয়ে যাওয়া 2-3 দিনের পুরনো মিষ্টি। সেই সব দিয়েই রাজপুত্রের মহাভোগ চলতো ভালোই। রাতের অন্ধকার যখন নামতো, যখন রাজপুত্র দিব্যি তার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে মুখস্থ করত 10 ঘরের নামতা, 17 ঘরের নামতা, আবার কত কঠিন কঠিন ইংরাজি শব্দ, কোনো এক ফেলে দেওয়া মলাঠিন ওয়ার্ড বুক দেখে। তারপর রেশনের গম ভাঙিয়ে আনা আটা দিয়ে তৈরি করত গরম গরম 2টো রুটি তার মা, আর তার সঙ্গে কোনো এক সস্তার সবজি। আহা, রাজপুত্রের মায়ের বানানো সেটাই ছিল অমৃত। তারপর কি হলো জানো? রাজ্যে এলো চরম দুর্দিন। পুষ্টির অভাবে রাজপুত্রের মা অকালেই চলে গেলেন। আর তারপর বস্তির আশেপাশের লোকজনেরা রাজপুত্রকে পাঠিয়ে দিল এক হোমে, কারণ তাকে দেখার তো আর কেউ রইল না। কি বললে? রাজপুত্রের বাবা? আরে ধুর,
তার তো কোনোদিন হদিশই ছিল না। তাকে নিয়ে ভাববার অত সময় পায়নি রাজপুত্র। হোমে পৌঁছনোর পর প্রথম প্রথম বড্ড মন মরা হয়ে থাকতো রাজপুত্র, কিন্তু তারপর আস্তে আস্তে 5টা বাচ্চার সঙ্গে মিশে গেল। আর সেই মিশুকে ছটফটে হাসি খুশি ছেলেটা পড়াশোনায় হয়ে উঠল জুয়েল। মাধ্যমিকে কত পেয়েছিল জানো? পাক্কা 89%। হোম থেকেই এক অবৈতনিক স্কুলে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিল তার। তারপর উচ্চ মাধ্যমিক। আজ হই হই করে বাঁচে ছেলেটা, আর সুযোগ পেলেই পরের বিপদে হাত বাড়িয়ে দেয়। এমন এক রাজপুত্রের রাজকন্যা জুটবে না তাই কি হতে পারে বলো? ঠিক জুটেও গেল রাজকন্যা। জানো সেই গল্প? তবে শোনো। এই শোনো, তুমি কি সবসময় অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে মুখে কালো মাস্ক পরে নাও নাকি? মানে ক্লাসে একবারও তো তোমার মুখ থেকে কোনো শব্দ বের হতে শুনি না, তাই ভাবলাম মাস্কে শব্দ আটকে যায় বোধহয়। আমি অপ্রয়োজনে কথা বলি না। আচ্ছা, তাহলে কোন ক্যাটাগরিতে আমি পড়ি? মানে প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? এই মুহূর্তে অপ্রয়োজনীয়। হায় হায়, তাহলে আজকের মতো মন ভেঙে গেল। এখন আর ট্রিগোনোমেট্রি মুখস্থ হবে না। ওই সংযুক্ত কোণের কোণানুপাত, সাইন কস এসব নিয়ে ঘেঁটে হয়ে যাব। তুমি বেশ মজার জানো তো। আর তুমি বেশ সিরিয়াস জানো। হ্যাঁ, আমি সিরিয়াস তো। তাই তো বলছি, দুজন মিলে একটা পূর্ণাঙ্গ ক্যালকুলেটর হয়ে যাব। আমি প্লাস, তুমি মাইনাস, আমি মাল্টিপ্লিকেশন, তুমি ডিভিশন, আর আমি ডেরিভেটিভ বলে তুমি ইন্টিগ্রেশন। সব সময় ভুলভাল কথাই শুধু মাথায় চলে, তাই না? সারা দিন ধরে তো শুধু এই চলে। সারা দিন লক্ষ্য করছি ব্যাচে শুধু হইচই। পড়াশোনা আদৌ করা হয়? এসব আবিষ্কারের নেশা। মানুষ হাসলে ভালো লাগে, আর যদি কেউ চুপচাপ থাকে, মানে গোমরা থেরিয়াম হয়ে থাকে আর কি, তাকে তখনই হাসাতে নেমে পড়ি। পড়াশোনাটা এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করে ফেলি। তুমি কি সবকিছুই এত হালকা ভাবে দেখো? হাসতে পারলেই হালকা হয়। তুমি কি কাঁধে বইয়ের বোঝা ছাড়া আর কিছু ভাবতে পারো? হ্যাঁ না, মানে এই সমস্ত পড়াশোনার বাইরেও কিন্তু একটা সুন্দর জগৎ আছে। হ্যাঁ, আর পড়াশোনা নিয়ে সারাক্ষণ পড়ে থাকলে তার ফাঁকে ফাঁকে এই জগৎটা তো একটু ঘুরে দেখাই যায়। ইনফ্যাক্ট সেটা প্রয়োজনও। রাখি, দায়িত্ব, স্বপ্ন, ভবিষ্যতের ভয়। আমিও রাখি, তবে কাঁধে না, ব্যাগেও না, হৃদয়ে। আচ্ছা, তোমার ড্রিম কি? ডাক্তার হওয়া, ভালো ডাক্তার হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, মা বাবাকে আজীবন নিশ্চিন্তে থাকার বন্দোবস্ত করে দেওয়া। বুঝলে কিছু? ওরে বাপরে বাপরে, কি শক্ত ব্যাপার, তবে সুন্দর জানো। বুঝলাম। আসলে আমার স্বপ্নটা একটু উল্টো রকম। মানে আমিও দাঁড়াতে চাই, তবে অন্যদের পাশে। যারা দাঁড়াতে পারে না তাদের ঠেলে উঠিয়ে দিতে চাই। তুমি এরকম কেন? জন্মগত দোষ। কিন্তু সিরিয়াসলি, তুমি ভালোবাসো অঙ্ক? ভালোবাসি, তবে তার থেকে বেশি ভালো লাগে বায়োলজি, কেমিস্ট্রি। তোমার? আমি ভালোবাসি ওই মানুষকে বুঝতে। তবে তুমি তো এবার একটু মুখ খুললে তবু, মানে তুমি হাসতে পারো। আমি রোবট নই। রোবট না হলে তো হিউম্যান, আর হিউম্যান হলে তো হিউমার বুঝবে আশা করি। উফ, তোমার এইসব কথায় না কেউ সিরিয়াস থাকতেই পারে না। আমি চাইও না প্রথমে যেন কেউ আমার সিরিয়াস না নেয়, তারপর একদিন নিজের মনেই সিরিয়াস হয়ে পড়ে। তুমি ক্লাসে মনোযোগ দাও, এইসব ছেলে মানুষই বন্ধ করো। আরে এইসবই তো আমার ওয়ার্ম আপ। পড়তে বসলে পুরো দমে পড়ি। তুমি থাকলে মোটিভেশন বেড়ে যাবে, কিন্তু বিশ্বাস করো। দেখি কদ্দূর কি হয়। ওই দেখো, দিব্যি জুটে গেছে রাজকুমারী। রাজকুমারীও কিন্তু রাজপুত্রের মতোই পড়াশোনায় ভালো, তবে রাজকুমারী রাজপুত্রের থেকে একটু বেশি সিরিয়াস।
জীবনের সব মজা, আনন্দ, হাসি ঠাট্টা উপভোগ করে, তবে পরিমিতভাবে। কারণ এই রাজকুমারী মধ্যবিত্ত বাবার কাছ থেকে ছোটবেলা থেকেই শিখেছে একটা জিনিস। সেটা হলো তাকে বড় হয়ে দায়িত্ব নিতে হবে তার বাবা মায়ের। তাকে মাথা উঁচু করে বাঁচতে হবে, তৈরি করতে হবে নিজের পরিচয়। আর তার জন্য ছাত্রবেলাটা শুধুমাত্র হাসি ঠাট্টা করে নয়, পড়াশোনা করে কেরিয়ার তৈরি করার পালা। রাজকুমারী একথা একেবারে বেদ বাক্যের মতো মানে। তাই পড়াশোনার ব্যাপারে পান থেকে চুন খসা যাবে না, সবটাই হতে হবে একদম পারফেক্ট। মাধ্যমিকে তাই তো 93% নাম্বার পেয়ে এগিয়ে চলেছে নিজের লক্ষ্যে। স্কুলের ক্লাস, কোচিং ক্লাস সবকিছুতেই তার 100% অ্যাটেন্ডেন্স। অ্যাসাইনমেন্ট জমা দেবার জন্য শেষ তারিখ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় না। পড়াশোনা নিয়ে রাজকুমারীর বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ কেউ কোনোদিন পায়নি। শান্তশিষ্ট, মুখচোরা, গম্ভীর রাজকুমারীর কোচিং ক্লাসে শুধুমাত্র দুজনের সঙ্গেই আলাপ ছিল, একজন রাজপুত্র আর একজন রাজকুমারীর অন্তরঙ্গ সই। তার নাম বিশাখা। এই দেখ, রেজাল্টের পর থেকে কেমিস্ট্রি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে রীতিমতো। মাথা থেকে যেন ধোঁয়া উঠছে। এই ধোঁয়া উঠছে মানে কি? ওটা তোর মাথা নাকি টেস্ট টিউব যে রিয়াকশন করলেই একদম ধোঁয়া বেরিয়ে যাচ্ছে? এদিকে আমার অবস্থা বলে কি খারাপ, ঠান্ডা লেগে উফ। আরে বাবা, কেমিস্ট্রির কোচিংয়ে যেদিন স্যার কমপ্লেক্স কম্পাউন্ড পড়ালো, আমি তো পুরো কমপ্লেক্স খেয়ে গেলাম রে। ও তোর মাথা তো এমনিতেই কমপ্লেক্স, কেমিস্ট্রি নিয়ে যে কিসের এত ভয় কে জানে বাবা। আমার তো বেশ ভালোই লাগে, অর্গানিক কেমিস্ট্রিটা একটু বেশি ভালো লাগে। তুই তো এসব বলবি, তোর জীবনের কেমিস্ট্রি যে এখন জমে উঠেছে। ওই আকাশের প্রেমে তো তুমি হাবুডুবু খাচ্ছ, আর এদিকে আমি তো ওই সল্টের সলিউশন চিনতেই পারি না ঠিক করে। আমার কাছে সল্টেড মানে শুধুই বাদাম, ব্যাস। বাজে বকিস না তো। আকাশ ছেলেটাকে আমার ভালো লাগে, কিন্তু ছেলেটা বড্ড ছটফটে, একটুও সিরিয়াস নয়। জানিস, আমি মাঝে মাঝে ভাবি এই সায়েন্স নিয়ে কেন যে পড়তে গেলাম। কত চাপ বাবা, ম্যাথের 1000টা ফর্মুলা। এর থেকে তো আর্টস নিলে ভালো করতাম। তুই আর্টস? তোর তো ক্যালকুলেশন ছাড়া ঘুমই আসে না। আচ্ছা থাক থাক, শোন তোকে একটা কথা বলি, হাসবি না কিন্তু। ও মা, তাহলে আমার গেজ সত্যি হলো তো? প্রেমে পড়েছিস নাকি? চুপ না, মানে ছেলেটা মানে আকাশ ছটফটে টাইপের, কিন্তু কথা বেশ মজার মজার বলে। ওটা একটা হালকা পাগলাটে, জানিস তো। পরীক্ষার আগেই নিজের বই 5 জনকে দিয়ে বসে থাকে। আজব ছেলে একটা। দেখে তো মনে হয় পড়াশুনো কিছুই করে না, তবুও যে কি করে ভালো মার্কস পায় কে জানে। টুকলি করে মনে হয়। ধুর, তুই কি করে জানলি? কিন্তু যাই বলিস, ওর মধ্যে একটা সরলতা আছে। দেখ মেঘ, তুই জানিস আমি তোকে সব বলি, কিন্তু ওই ছেলেটা পড়াশোনায় সিরিয়াস নয়। ওর ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। আমি সেটা জানি, আমিও চাই ও সিরিয়াস হোক, কিন্তু জানি না কেন ওর হাসিটা দেখলে মনটা একদম হালকা হয়ে যায়। তুই সাবধানে এগোস, ভুলে যাস না কেরিয়ার আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ রে, জানি তো। আমি তোকে শুধু বললাম, কারণ তোকে না বললে আর কাকে বলবো বল। যতই প্রেম ভালোবাসা হোক, আগে আমাদের সায়েন্সের রেজাল্ট ঠিক করতে হবে। ঠিক বলেছিস। নে নে, এবার চল ক্লাসে চল, না হলে আবার দেরি হয়ে যাবে। চল চল। এবার রাজপুত্রের সঙ্গে রাজকন্যার কেমিস্ট্রি আস্তে আস্তে জমতে শুরু করলো। রাজপুত্র আর রাজকন্যা মাঝে মাঝেই কোচিং ক্লাসের পর অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে একে অন্যের সঙ্গে সময় কাটাতো। তবে রাজকন্যা কিন্তু রীতিমতো স্ট্রাগল করে যাচ্ছে রাজপুত্রকে এই কথা বোঝাতে যে তাকে সফল হতেই হবে কেরিয়ারে। আর অন্যদিকে রাজপুত্র, সে তো তার জীবনের অন্য লক্ষ্যে এগোচ্ছে।
এই নিয়ে ওদের মধ্যে টুকটাক বাঘ বিতণ্ডা যে লেগে থাকতো না, তেমনটা একেবারেই নয়। এই রকম একটা সন্ধে না হলে হয়? স্ট্রিট লাইটগুলোর টিমটিমে আলো, তুমি পাশে আর আমি হেঁটে চলেছি। উফ, একদম সিনেমার সিন লাগছে, তাই না? গোটা লাইফটাই তো সিনেমা, তাই না? আর সেখানে তুমি অলওয়েজ হিরো। তা হিরোইনটা কে শুনি? আমি নাকি অন্য কেউ? আরে না রে বাবা, না, তুমি হিরোইন না, তুমি সেই সিনটা যেটা মনে থেকে যায়। আহা, আজকাল তো কথার জাল বিছিয়ে ফেলছো ভালোই। তুমি আসার পর থেকেই অনর্গল কবি হয়ে গেছি। মনে হয় লিটারেচারের বই পড়ার চেয়ে তোমার মুখটা পড়লে বেশি নম্বর পেতাম। তাহলে মুখই পড়ো। কই বলো তো, আমার চোখের নিচে কটা তিল আছে? দুটো। একটা হাসলে দেখা যায়, আর একটা একটু লুকিয়ে থাকে। ওই তুমি যতবার রাগ করো ততবারই ওই দুটো প্রকট হয়ে ওঠে। বাবা, তুমি কি আমাকে রোজ এইভাবে লক্ষ্য করো নাকি? আমি রোজ তো শ্বাস নিই নাকি? ওটা তো অভ্যেস, এটা অজান্তেই হয়ে যায়। সত্যি, কখন যে কিভাবে আমাদের এত ভাব হয়ে গেল কি জানি। প্রথম দিন তুমি যখন চুপচাপ বসেছিলে, তখনই আমি বুঝেছিলাম তোমার এই চুপ থাকার মানে আসলে তোমার মধ্যে অনেক না বলা কথা জমা আছে। আমার তো ভাবতেও ভালো লাগে না। এই ক্লাস, এই সন্ধে, এই হাঁটা চলা, এগুলো একদিন ফুরিয়ে যাবে। তাই তো জমিয়ে রাখছি যতটা পারি। আমাদের হাঁটার শব্দ, তোমার চুলের গন্ধ, এমনকি তোমার ওই নাক টানাটাও সব মনে রাখি। এগুলো সব জমা হচ্ছে অ্যাকাউন্টে, কখনো না কখনো সুদ সমেত ফেরত দেব। তা সেই অ্যাকাউন্টের হদিশটাও আমাকে দাও। ব্যাংক অফ হার্ট, সেখানে কিন্তু অ্যাকাউন্ট চট করে খোলা যায় না। তুমি জানো তো আমাদের সামনে কত কঠিন সব রাস্তা পড়ে আছে। পড়া, কেরিয়ার, পরিবার। জানি মেঘ, আর জানো আমি না কাউকে নাম ধরে ডেকে এই রকম একটা অনুভব কখনো করিনি, কিন্তু এই মেঘ ডাকলেই কেমন একটা হালকা হাওয়া বইতে থাকে মনে। আমিও তোমাকে হারাতে চাই না আকাশ, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এখন নিজেদের কেরিয়ারটা গড়ে তুলতে হবে। সেটা কিন্তু এখনো হয়নি আমাদের। তুমি হারিয়ে গেলে তো আকাশ থাকবে না, আকাশেরও তো মেঘ দরকার, না হলে রোদ বড় একঘেয়ে লাগে। তুমি এরকম কেন? তোমার পাশে দাঁড়িয়ে থাকার জন্য। তুমি যখন ডাক্তার হবে, আমি চাই সেই হাসপাতালের বাচ্চারা জানুক তোমার প্রেমের কথা। তুমি প্রেমে পড়েছিলে এক ছেলে মানুষের, যে শুধু গল্প বলে আর চোখে স্বপ্ন ধরে রাখে। আমি অত কিছু জানি না। আমি শুধু চাই আমরা যেন একে অপরকে হারিয়ে না ফেলি। হারানোর ভয়টা থাক না, তবেই তো খোঁজার আনন্দটা থাকবে। আমি তোমাকে ভালোবাসি আকাশ। আবার বলো, একটু আস্তে, যেন হাওয়াতেও না শুনতে পায়। আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো, এই কথাটা শোনার জন্য আমি রোজ তোমার সঙ্গে আধ ঘন্টা বেশি রাস্তা ঘুরে ঘুরে বাড়ি ফিরি। ও, তার মানে তুমি স্টকার। তোমার হাসিটাই আমার বাঁচার অক্সিজেন, তাই তো ওই আধ ঘন্টা হাঁটা আমার প্র্যাকটিস। তোমার পাশে জীবনের অনেকটা পথ হেঁটে যাওয়ার প্র্যাকটিস। তুমি সব কিছু এত রঙিন করে বলো কিভাবে? তুমি পাশে থাকলেই আমার কথাগুলোও রঙিন মনে হয়। এবার কিন্তু আমি আমার বাড়ির গলির সামনে চলে এসেছি, আর কিন্তু এগোলে চলবে না। এবার কেউ দেখে ফেললে প্রবলেম হবে। তুমি যাও, কাল আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, বাই। তবে যতই দিন এগোচ্ছিল, রাজপুত্রের দান ধ্যান আরো বেড়েই যাচ্ছিল। সে নিজের বইপত্র থেকে শুরু করে নিজের তৈরি করা ফিজিক্স, কেমিস্ট্রির নোট অনায়াসে বিলিয়ে দিতে পারত পরীক্ষার আগের রাত্রেও। কেন রে বাবা এমনটা? আর তো মাত্র কয়েক সপ্তাহ বাদেই উচ্চ মাধ্যমিক, কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এখন যদি পড়াশোনাটা ঠিকমতো না করা হয়, তাহলে তো তীরে এসে তড়ি ডুববে। তখন কি হবে? ব্যাস, শুরু হয়ে গেল ঝগড়া। আকাশ, একটু কথা বলবো। বলো না,
তুমি তো আমার ব্রেনের রিমাইন্ডার অ্যাপ। প্লিজ আজ না, আজ আমি কিন্তু সত্যি সিরিয়াস। দেখেই বুঝেছি, মুখে এত গম্ভীরতা দেখে আমার তো মনে হচ্ছে আজ বোধহয় তুমি আমাকে ব্রেকআপ লেটার ধরিয়ে দেবে। কি হলো, ঠিক বললাম? হাসির কিছু নেই আকাশ, আমি খুব চিন্তায় আছি, বলতে পারো টেনশনে আছি। আমি আবার কি করলাম? আজকে তো ক্লাসেও ছিলাম, আর তাছাড়া ঠিক সময় অ্যাসাইনমেন্টও জমা করলাম। সেইটুকু করলেই কি দায়িত্ব শেষ? তুমি বুঝবে কবে আকাশ যে শুধু মজার মানুষ হওয়াটাই জীবন নয়? তুমি বললেই তো, কিন্তু আমি যেমন আছি তেমনটা নিয়েই তো তুমি প্রথম থেকে আমায় পছন্দ করেছো। পছন্দ করেছিলাম ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে আমাদের জীবনও তো বদলাবে, তাই না? তুমি কোনো পরিকল্পনা করেছো কি? সামনে উচ্চ মাধ্যমিক, তারপর কি করবে? দেখো মেঘ, আমি ঠিক আছি, পড়াশোনাও করছি। হ্যাঁ, হয়তো আমি তোমার মতো প্ল্যান্ড না, কিন্তু আমি আমার মতো করে ঠিক এগোচ্ছি, বিশ্বাস করো। কিন্তু সেই তোমার মতো করে এগোনোটা বড় অস্পষ্ট না? আমার তো মাঝে মাঝে ভয় হয় তুমি আদৌ সিরিয়াস হবে তো ভবিষ্যতে। আচ্ছা, তুমি ঠিক কি ভাবো বলো তো? আমি জীবন নিয়ে খেলা করছি নাকি? না আকাশ, আমি বলছি তুমি জীবনের গুরুত্বটাকে হালকা করে দেখছো। তুমি জানো তো আমার বাড়ির পরিস্থিতি। আমি চাই আমার ভবিষ্যৎটাও যেন দৃঢ় হয়, শুধু আবেগ দিয়ে সম্পর্ক টেকে না। তাহলে তুমি বলতে চাও আমি যদি এখনই সিরিয়াস না হই তাহলে আমাদের এই যা কিছু আছে সেটা থাকবে না, তাই তো? আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো, নিজের জন্য, আমাদের জন্য। আমি চাই না তুমি শুধু আমার পেছনে সময় নষ্ট করো আর নিজের স্বপ্নটা তোমার নষ্ট হয়ে যাক। আমি কখনোই তোমার পিছনে সময় নষ্ট করিনি, কারণ তুমি তো আমার স্বপ্নের একটা অংশ মাত্র। তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে নিজেকে গড়ে তোলো আকাশ, না হলে একসময় আমরা ঠিক হারিয়ে যাব। তুমি তাহলে একরকম শর্ত দিচ্ছ বলো? না, এটা শর্ত না, এটা একটা সুযোগ। আমি চাই তুমি নিজেকে গড়ো, আমি থাকবো যদি তুমি চাও, কিন্তু তুমি নিজেকে হারিয়ে ফেললে আমি আর তোমাকে ধরে রাখতে পারবো না। ঠিক আছে, আমি প্রমাণ করব মেঘ, শুধু তোমার জন্য না, আমার নিজের জন্য। আমি তোমার পাশে আছি আকাশ, কিন্তু সেই পাশে দাঁড়িয়ে থাকা কেবল তখনই সম্ভব যখন তুমি নিজে চলতে শিখবে। এইবার আর শুধু গল্প বলবো না, জীবনের একটা গল্প নিজের জন্য বানাবো। তাই চাই আমি। কিন্তু সেই গল্প তুমি শুনতে পারবে তো? কারণ আমার গল্প বলার ধরন কিন্তু একটু আলাদা। ব্যাস, রাজপুত্র আর রাজকন্যার মান অভিমান অমনি শুরু হয়ে গেল। রাজকন্যার কাছে জমা ছিল রাজপুত্রের এক অমূল্য রত্নভাণ্ডার, গোটা একখানা ইন্টিগ্রেশনের খাতা। পার্শিয়াল ফ্র্যাকশন থেকে শুরু করে মেথড অফ সাবস্টিটিউশন সব কিছুই স্বর্ণাক্ষরে খচিত ছিল সেই খাতায়। রাজপুত্র রাত জেগে জেগে নিজে হাতে রাজকন্যার জন্য তৈরি করে দিয়েছিল খাতাখানা। সে খাতা ধুম করে ফেরত দিয়ে বসল রাজকন্যা। তবে খাতা ফেরত দেওয়াটা তার মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল খাতার ভিতরে একখানা সন্দেশ পাঠানো, যাতে রাজপুত্র একদম যুদ্ধের পূর্বাভাস পেয়ে বেশ নড়ে চড়ে বসে। তোমার হাতে এই খাতাটা রেখে যাচ্ছি, কারণ মুখোমুখি বসে সব কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি হয়তো বুঝবে না কিংবা বোঝার চেষ্টাও করবে না, কিন্তু আমি ঠিক করতে পেরেছি কিছু সময়ের জন্য হলেও আমি নিজেকে সরিয়ে নিচ্ছি তোমার থেকে। তোমার ছটফটে হাসি মুখ, তোমার সব ঠিক হয়ে যাবের মতো হালকা আশ্বাস, এসব আমাকে একদিন আনন্দ দিয়েছে ঠিকই, কিন্তু এখন মনে হয় তুমি নিজেই জানো না কোথায় যাচ্ছ। আমি চাই তোমার সঙ্গে হেঁটে যেতে, কিন্তু সেই পথ যদি দিশাহীন হয় তবে সেখানে আমার জায়গা কোথায়? আমি ক্লান্ত আকাশ, তোমাকে বোঝাতে বোঝাতে
প্রতিদিন তোমার ভিতরের দায়িত্ববোধটাকে জাগাতে জাগাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমি আর তোমার ভবিষ্যতের ভার হয়ে থাকতে চাই না। যেদিন তুমি নিজে অনুভব করবে তোমার স্বপ্নগুলো ধুলো মুছে নতুন করে দেখতে হবে, সেদিন নিজেকে খুঁজে পাবে। আর যদি সত্যি ভালোবাসো তবে হয়তো তখন আমাকেও খুঁজে নেবে। আমি থাকবো কিনা জানি না, কিন্তু আমার সমস্ত শুভেচ্ছা থাকবে তোমার জন্য। নিজেকে প্রমাণ করো আকাশ, শুধু আমার জন্য নয়, নিজের জন্য। মেঘনা। চিঠি পেয়ে রাজপুত্রের তো মন খারাপ। কি করে পরীক্ষার কিছুদিন আগে থেকেই রাজকন্যা কোচিং ক্লাসেও বন্ধ করলো আসা। অগত্যা রাজকন্যার প্রিয় বান্ধবী বিশাখাকে মাঝ রাস্তায় পাকড়াও করতে হলো। এই শোনো বিশাখা, হ্যাঁ। একটু দাঁড়াও না প্লিজ, আমি একটু কথা বলতে চাই। তুমি আমার সঙ্গে? হ্যাঁ, আসলে আমি জানি আমরা আগে তেমন কথা বলিনি, কিন্তু তুমি তো মেঘনার খুব কাছের বন্ধু। হ্যাঁ বলো, কি জানতে চাও? আচ্ছা, ও কেন কোচিংয়ে আসছে না? 2 সপ্তাহ হতে চলল, ফোন করলেও ধরছে না, মেসেজ করলে রিপ্লাই দিচ্ছে না। কি হয়েছে জানো তুমি? আকাশ, তুমি সত্যিই জানো না? আকাশ, মেঘনা তোমাকে অপছন্দ করে না, এটা তুমিও জানো। আমি কিছুই জানি না, শুধু জানি হঠাৎ করে সব বন্ধ হয়ে গেছে, একটা কথাও বললো না যাওয়ার আগে। আমি কি এতটাই অচেনা হয়ে গেছি? কারণ ও জানে ভালোবাসা দিয়ে জীবন চলে না, শুধু ভালো লাগা দিয়ে একটা ভবিষ্যৎ হয় না। তাহলে এই দূরত্বটা কেন? শোনো, মেঘনা এখন পুরোপুরি তার ভবিষ্যতের ওপর ফোকাস করেছে। সে চায় ভালো একটা রেজাল্ট করে ডাক্তারি পড়তে। তার মা বাবার স্বপ্ন, নিজের স্বপ্ন সব একসঙ্গে বই নিয়ে চলেছে সে। তুমি কি বলতে চাইছো ঠিকঠাক বুঝতে পারছি না। আমি জানি ও কতটা ডেডিকেটেড, আমি তো সব সময় ওকে সাপোর্ট করেছি। তুমি সাপোর্ট করেছো ঠিক, কিন্তু তুমি কি নিজের জন্য সিরিয়াস? আমি তো চেষ্টা করি আমার নিজের ছন্দে চলার। ছন্দে চলা মানে লক্ষ্যহীন থাকা নয় আকাশ। মেঘনা বারবার বলেছে তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো না। শুধু অন্যকে সাহায্য করতে করতেই সময় চলে যাচ্ছে তোমার। আচ্ছা, ভবিষ্যৎ মানে কি শুধুই চাকরি? আমি যদি চাই সমাজের জন্য কিছু করি, সমাজকে কিছু ফিরিয়ে দিই। তা হয়তো হতেই পারে, কিন্তু মেঘনা ভয় পায় তোমার এই ভাবনা যদি একদিন তোমাকেই গিলে ফেলে, যদি তুমি কখনো নিজের পায়ে দাঁড়াতেই না পারো। মানে ও আমাকে ছেড়ে চলে গেছে শুধু এই কারণে? ও ভাবছে তুমি একদিন বদলাবে, নিজেকে প্রমাণ করবে, তখনই ও ফিরে আসবে। তাহলে আমাকে ভালোবাসে, কিন্তু পরীক্ষা নিচ্ছে, তাই তো? না আকাশ, এটা পরীক্ষা না, এটা ভয়। ভবিষ্যতের ভয়, সমাজের চাপ, একটা অনিশ্চিত জীবনের ভয়। কিন্তু আমি তো চেয়েছিলাম আমরা ভবিষ্যৎটা একসঙ্গে তৈরি করব, একে অপরের হাত ধরে। মেয়েরা সবসময় আশার ওপর ভরসা করতে পারে না আকাশ, বিশেষ করে তারা যখন জানে তাদের পাশে থাকা ছেলেটার নিজের পথটা এখনো অস্পষ্ট। আমার পথ অস্পষ্ট নয় বিশাখা, শুধু একটু আলাদা। আমি চাই এই সমাজের মানুষের পাশে দাঁড়াবো, চাই কেউ যেন আমার মতো হতাশ হয়ে বড় না হয়। তোমার ভাবনা খুব নোবেল আকাশ, কিন্তু নোবেল ভাবনার পাশাপাশি স্টেবিলিটিরও দরকার হয়। তাহলে তোমরা সবাই কেবল স্টেবিলিটি দেখবে, কেউ দেখবে না আমি ভিতর থেকে কি নিয়ে লড়ছি। মেঘনা বুঝেছে, তাই তো হঠাৎ করে দূরে সরে গেছে, যাতে তুমি নিজের জীবনের গুরুত্ব বোঝো। আমি তো ওর গুরুত্ব ভুলিনি কখনো। প্রতিটা সকালে ওকে মনে করেই ঘুম ভাঙে আমার, প্রতিটা রাতে ওকে হারানোর ভয় নিয়েই ঘুমোই আমি। আমি জানি আকাশ, তুমি ওকে সত্যিই ভালোবাসো। ও নিজেও তো তোমাকে ভালোবাসে, সে কথা তো অস্বীকার করেনি ও। তাহলে বলো ওকে, আমি হারাতে চাই না, আমি নিজেকে প্রমাণ করব, আমার নিজের মতো করে প্রমাণ করব, কিন্তু মন দিয়ে, হৃদয় দিয়ে, জীবন দিয়ে। আমি মেঘনাকে বলবো, তবে এটা মনে রেখো,
নিজেকে প্রমাণ করা মানে শুধু তার জন্য কিছু করা নয়, নিজের জন্যও করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে। ওকে বলে দিও বিশাখা, বলে দিও আমি করব। একদিন ওর সামনে এমনভাবে দাঁড়াবো যেখানে মেঘনা গর্ব করতে বাধ্য হবে। রাজপুত্র ছটফটে প্রাণবন্ত হলেও ভিতরে ভিতরে ছিল ভয়ঙ্কর জেদ আর একগুঁয়েমি। যাই হয়ে যাক না কেন, নিজেকে প্রমাণ করতেই হবে, তবে একটু অন্যভাবে। যতদিন না সেটা পারছে ততদিন রাজপুত্র রাজকন্যার সামনে গিয়ে দাঁড়াবে না। এ যেন এক ধনুর ভাঙা পণ। রাজপুত্রও পাল্টা জবাব দিল রাজকন্যাকে। এই চিঠিটা আমার মেঘনার জন্য। তোমার চিঠিটা পড়ে প্রথমে তো কিছুক্ষণ চুপ হয়ে বসেছিলাম। কি বলবো বুঝতেই পারছিলাম না। রাগ করব না কষ্ট পাবো, নাকি মাথা হেঁট করে নেব। এই তিনটে অনুভূতির মাঝে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, হয়তো তুমি ঠিকই বলছো। তুমি আমাকে যেভাবে বারবার বোঝাতে চেয়েছো তাতে ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বেশি ছিল। আসলে আমি সেটা ধরতে পারিনি। ভেবেছিলাম আমি যেমন আছি তেমন ভাবেই তুমি পাশে থাকবে। বুঝিনি জানো, কারো পাশে থাকতে গেলে তার ভবিষ্যৎটাও নির্ভরযোগ্য হতে হয়। তুমি বলেছ আমি যদি নিজেকে গড়ে তুলি, যদি সত্যিই ভালোবাসি, তাহলে একদিন খুঁজে নেব। আমি জানি না তখন তুমি সত্যি আমার অপেক্ষায় থাকবে কিনা, কিন্তু আমি এটুকু জানি আমার ভালোবাসার প্রতি, তোমার প্রতি এবং আমার নিজের প্রতি আমি দায়বদ্ধ। আমি শুরু করছি মেঘনা। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে হয়তো, কিন্তু এবার আর দেরি হবে না। আমি শুধু প্রেমিক হয়ে থাকতে চাই না, আমি চাই তুমি একদিন গর্ব করে বলতে পারো ওই ছেলেটা, ওই আকাশ যে আছে, থাকবে। তুমি যদি যাও তাহলে যাও, কিন্তু আমি ফিরব। আর সেই ফেরাটা শুধু তোমার কাছে নয়, আমার নিজের স্বপ্নের কাছে। আকাশ। ব্যাস, আর কি, হয়ে গেল রাজপুত্র আর রাজকন্যার ব্রেকআপ। এখন দুজন দুজনের পথে। এই দাঁড়ান দাঁড়ান, রোজ রোজ ব্রেকআপের গল্প শুনতে শুনতে আপনারা ক্লান্ত, তাই তো? কমেন্ট বক্সে এসে রীতিমতো রাগ দেখিয়ে যাচ্ছেন। আরে বাবা, রাগ দেখানোটা তো একেবারে ঠিক। পরপর এমন ব্রেকআপের গল্প শুনতে কার ভালো লাগে বলুন তো? আরে বাবা, ব্রেকআপ হার্টস, বাট ইউ নেভার নো, মিসআন্ডারস্ট্যান্ডিং হার্টস মোস্ট। আর এই ক্ষেত্রে হলেও তাই। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে রাজপুত্র আর রাজকন্যা তো আলাদা হয়েই গেল, তবে অঙ্কে অনার্স করার পর মাস্টার্স করে যখন দিব্যি একটা ভালো চাকরির পরীক্ষা দিয়ে নিজেকে কেরিয়ারে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার সুযোগ রাজপুত্রর হাতে রয়েছে, তখনই রাজপুত্র হাঁটল স্রোতের প্রতিকূলে। হবে নাই বা কেন? ওটাই তো রাজপুত্রের স্বভাব। কি করলো জানেন? রাজপুত্র তখন সিদ্ধান্ত নিল সে এক অবৈতনিক স্কুল চালু করবে। নিজের বেরঙিন ছোটবেলাটা ঠিক যতটা পানসে হয়ে গেছিল ততটাই রঙিন করে তুলবে সেই সমস্ত বাচ্চাদের জীবন যাদের ভাঙা ঘরে সূর্যের আলোটাও ঠিকমতো পৌঁছয় না। শহরের এক প্রস্টিটিউট এলাকায় সেখানকার পতিতাদের বাচ্চাদের জন্য শুরু করলো এক অবৈতনিক স্কুল। আর সেখানেই রাজপুত্রের সঙ্গে পরিচয় হলো তার কণিকাদের। তুমি জানো, আমি কোনোদিন পড়াশোনা করতে পারিনি। খুব ছোটবেলায় স্বপ্ন দেখতাম স্কুল যাব, বইয়ের পাতা উল্টাবো, বড় হয়ে কিছু হব। তুমি নিশ্চয়ই খুব ভালো ছাত্রী হতে। পড়াশোনাটা করলে তোমার এই জীবনটা হয়তো কাটাতে হতো না কণিকাদি। কি আর করবে বলো, সবই অদৃষ্ট।
কে জানে ভাই, গরিব ঘরে জন্মালে স্বপ্নও গরিব হয়ে যায় বোধহয়। আমাদের গ্রামে একটা মানুষ ছিল, খুব বিশ্বাস করতাম, ভাবতাম শহরে নিয়ে গিয়ে চাকরি দেবে। তারপর কি হলো? আর সে আমাকে বিক্রি করে দিল। চোখ খুলতেই দেখলাম আমার শরীরটাকে অন্য লোকের হাতের জিনিস বানিয়ে ফেলেছে। তখন আমার বয়স 13। কি বুঝি বলো তো ভাই? তখন আমার বাপ মায়ের আদর খেয়ে পড়াশোনা করে বড় হওয়ার বয়স। কিছু বলার ভাষা নেই আমার। আচ্ছা, তোমার বাবা মা কোনোদিন তোমার খোঁজ করেননি? না রে ভাই না, ওরা আমাকে জন্ম দিয়েই পাপ করে ফেলেছে। কলকাতায় নিয়ে চলে আসার পর কোনোদিন যোগাযোগ করার চেষ্টাই করেনি। মেয়েটা মরলো কি বাঁচলো জানতেই চাইনি কোনোদিন। তুমি ফিরে গেলে না কোনোদিন? না মানে ইচ্ছে করেনি কখনো? অনেক দিন কেঁদেছি, কিন্তু কাঁদলে তো সময় থামে না, জীবনও থামে না। আমাকে চলতে হয়েছিল একা। তোমার মতো মেয়েরা আসলে এই শহরে সবচেয়ে বড় যোদ্ধা, জানো তো? আমি যোদ্ধা হতে চাইনি আকাশ, আমি শুধু স্কুলে যেতে চেয়েছিলাম। আমার বইগুলো এখনো চোখে ভাসে। অ আ ক খ লিখতে লিখতে হঠাৎ থেমে গেছিলাম। তোমার সেই থেমে যাওয়া আমি আবার হয়তো শুরু করতে পারবো না, কিন্তু তোমার ছেলের জীবনটা যেন সুরক্ষিত হয় সেটুকু আমি তোমায় নিশ্চিত করতে চাই। ওই তো আমার ছেলেটা 5 বছরের, মায়ের হাত ধরে বাজারে গেলে লোকে কেমন করে তাকায় ওর দিকে। আমি শুধু চাই ও যেন মানুষ হয়, এই ঘিঞ্জি গলি ওর ভবিষ্যৎ যেন না হয়। ওর দায়িত্ব আমার কণিকাদি, ওকে একটা ভালো ভবিষ্যৎ আমি নিশ্চয়ই করে দেব। দেখবে ও তোমাকে একদিন এই অন্ধকার গলি থেকে বের করে নিয়ে যাবে। এই কথাগুলো শুনেও শান্তি লাগে রে আকাশ। হয়তো কিছু পুণ্য করেছিলাম, তাই বলেই হয়তো তোর মতো ভাই পেলাম। তানিশ মানে তোমার ছেলে এবার থেকে আমার ক্লাসে আসবে, আমি নিজে ওকে পড়াবো। স্কুলে শুধু অঙ্কই নয়, স্বপ্নও দেখা শেখাই আমি। তুই জানিস, আমি যখন তোর স্কুলটার কথা শুনি আমার বুকের মধ্যে একটা শান্তি নামে। তোকে দেখলাম বলেই আজ আমার মনে হয় সব পুরুষ খারাপ হয় না। আমি তো শুধু চেষ্টা করছি নিজের কিছু না থাকলেও অন্যদের জন্য কিছু করে যেতে। যেভাবে তুমি নিজের ছেলেটার জন্য বুক চিতিয়ে লড়ছো, আমি চাই তোমার ছেলেটা একদিন গর্ব করে বলবে, আমার মা আমাকে এই জীবনটা বাঁচতে শিখিয়েছিল। তুই শুধু ওকে একটু মানুষ করে দে আকাশ। আমি কিছু চাই না, শুধু চাই তানিশ যেন কোনোদিন ওর জীবনটাকে এই অন্ধকার গলিতে হারিয়ে না ফেলে। ওর মধ্যেকার আলোটা যেন জ্বলে ওঠে। ও হবে আলো, দেখো, কারণ তুমি নিজেকে অন্ধকারে রেখেও ওকে তো আলোর রাস্তা দেখাচ্ছ। তবে কি ভাবছেন, রাজপুত্রের এমন একটা উদ্যোগ খুব সহজে নেওয়া হয়ে গিয়েছিল? কোনো বেগ পেতে হয়নি তাকে? না 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 না, তাই আবার হয় নাকি? মহৎ কাজ করবেন সমাজে আর ভিলেন থাকবে না, তাই কি হয়? এ ক্ষেত্রেও তেমনটা হয়নি। ভিলেন হয়ে সামনে দাঁড়ালেন স্বর্ণমাসী, পতিতালয়ের দালাল। এই এই যে ছেলে, দাঁড়া তো দাঁড়া, এদিকে এদিকে। হ্যাঁ মাসিমা, কিছু বলবেন? তুই এখানে স্কুল খুললি? হ্যাঁ, এখানে জানিস কোথায় দাঁড়িয়ে আছিস? জানিস? জানি, এখানকার প্রতিটা ঘর, প্রতিটা মুখ আমি দেখেছি। এদের বাচ্চাগুলোর জন্যই আমি এই স্কুলটা করেছি। তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ দেখ, এখানে যা চলে তাতে বেশি জ্ঞান না দিলেই ভালো। বাচ্চা মানুষ করতে গেলে অনেক টাকা লাগে। দিবি? তুই দিবি? হ্যাঁ, আমি তাদের মা বাবার কাজের উপর মন্তব্য করছি না মাসি। আমি শুধু চাই ওদের ছেলেমেয়েরা যেন বিকল্প একটা জীবন পায়, একটু সম্মান নিয়ে বাঁচতে শেখে। সম্মান? সম্মান দিয়ে ভাত মেলে? এই পাড়ায় জন্মালে ওদের ভবিষ্যৎ একটাই, বোঝা যাচ্ছে না নাকি? হ্যাঁ,
যদি কেউ সুযোগ না দেয় তাহলে তো কখনো কিছুই বদলাবে না মাসি। আমি জানি কঠিন, কিন্তু অসম্ভব তো নয়। এই এই, তুই এসব ঢং ঢং করতে এসে আমাদের পেট কেটে খাবি নাকি? যে মেয়ে রাত জেগে টাকা আনে তার বাচ্চা বই পড়ে কি পেটের ভাত জোগাবে? হ্যাঁ, তাই তো আমি চেষ্টা করছি যাতে এরা নিজের পায়ে দাঁড়াতে পারে, লেখাপড়া শিখে নিজের ভাগ্য নিজে গড়তে পারে। তোর মতো সাধু মানুষ একদিনও এখানে টিকবি না। এখানে পই পই করে চলে ব্যবসা, বুঝলি? আমি কারোর ব্যবসায় বাধা দিচ্ছি না, আমি শুধু ওদের জীবনে একটা আলোর দিক, একটা আলোর দিশা খুলে দিতে চাই। দেখ, ভালোই ভালোই বলে যাচ্ছি, বন্ধ কর এই নাটক, না হলে একদিন তো স্কুল ফাঁকা করে দেব। দেখুন, হাত জোর করে বলছি, আপনি চাইলে আমার সঙ্গে বসে কথা বলতে পারেন। আমি দালালি বন্ধ করতে বলছি না, আমি দুঃখিত। আমি মানুষ তৈরি করতে চাই। মানুষ? হাহ, তুই বুঝিস না, এরা মানুষ না, এরা পণ্য, পণ্য। ওদের বাচ্চারাও ওই পথেই যাবে। আপনি ভুল করছেন মাসি, এই পাড়ার মেয়েরাও মানুষ, তাদেরও স্বপ্ন আছে, হয়তো আপনারও ছিল। আর আমি চাই তাদের বাচ্চাগুলো অন্তত সেই স্বপ্নগুলোকে ছুঁতে পারুক। তুই বেশি বুঝিস রে, বেশি বুঝিস, যত সব বইয়ের কথা। হাহ, যদি একটাও বাচ্চা নিজের জীবন গড়তে পারে, আপনি গর্ববোধ করবেন মাসিমা। বলবেন ওই ছেলেটার জন্য আমার পাড়ায় আলো এসেছে। দেখা যাক। এখন যা, ক্লাস কর, তবে সাবধান, আমার চোখ কিন্তু তোকে দেখছে। হ্যাঁ, আমার বিশ্বাস মাসিমা, আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই ভরসা পাব। তবে দম্বার পাত্র রাজপুত্র নিজেও নয়, ঠিক মানুষের মন জয় করে নিয়েছে। আজকাল তো কণিকাদির মতো মানুষজন শুধু তাদের ছেলে মেয়েকেই নয়, তারা নিজেরাও এসে নিজেদের সমস্যার কথা জানিয়ে যায়। কণিকাদি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে রাজপুত্রকে। আকাশ, তুই একটু সময় দিবি? খুব দরকার। সব সময় আছি কণিকাদি, বলো কি বলবে? আমি 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 আমার প্রেগনেন্ট। সে কি গো কণিকাদি, আবার? সত্যি বাবা, কবে যে এ ব্যাপারে তোমরা সতর্ক হবে? কতবার না বলেছি ওটা প্রেগনেন্ট, যার বাংলা মানে গর্ভবতী। কিন্তু তুমি তো কিছু বলনি এই ব্যাপারে আগে। কি বলতাম আকাশ, কাদের জন্য এসব হলো আমিও তো জানি না। এই শরীরটা তো আর আমার নিজের নেই, জানিস তো। বুঝতে পারছি কণিকাদি, তুমি তুমি বসো এখানে। কাল পেটের ছবি তুলবে, আমি ডাক্তারকে বলেছি। আগে জানবো ছেলে না মেয়ে। ওটা সোনোগ্রাফি, কিন্তু ছেলে না মেয়ে তা জেনে তুমি কি করবে? মেয়ে হলে রাখতে পারবো না, জন্মও দেব না। কি বলছো এসব? কেন? তুই বুঝবি না আকাশ, তুই পুরুষ, তুই তো চাইলেই অন্য পেশায় যেতে পারিস, কিন্তু আমি জানি এই পাড়ায় জন্ম নিয়ে মেয়েরা কোথায় যায়। কণিকাদি, তোমার ছেলেও তো এই পাড়াতেই জন্মেছে, তানিশকে কি তুমি এই পেশায় ঠেলে দিচ্ছ? না, তুই তো আছিস, ওকে অন্য পথে নিয়ে যাচ্ছিস। তাহলে মেয়ে হলে কি আমি আর থাকবো না, নাকি ওকে পড়াবো না? আমি কি সন্তানের বাবার মতো করে পাশে দাঁড়াতে পারবো না? আকাশ, তুই তো জানিস না এই পৃথিবী কতটা নোংরা। একটা মেয়ে মানেই এখানে শুধুই ভোগের জিনিস। না কণিকাদি, না। তোমার মতো কেউ যদি ভাবে মেয়ে হলেই জীবন শেষ, তাহলে তো এই সমাজ বদলাবে না কখনো। তুই চাইছিস আমি ওকে এই নরক পৃথিবীতে টেনে আনবো? হ্যাঁ চাই, আমি চাই তুমি তাকে আলোয় আনো, জন্ম দিয়ে দেখো একটা মেয়ে কি করে অন্য 10 জনকে পথ দেখায়। কিন্তু আমার কাছে তো কিছু নেই, কিভাবে মানুষ করব? শোনো, তোমার মন আছে, তোমার লড়াই করার মানসিকতা আছে, তুমি একজন মা, তুমি জন্ম দেবে, আর ওকে মানুষ করার দায়িত্ব আমার। আকাশ, আমার নিজের জন্মটাই তো অসমাপ্ত ছিল বল, আমি তো নিজেই মানুষ হতে পারিনি। কেন?
তুমি তোমার ছেলেকে স্কুলে পাঠাচ্ছ, স্বপ্ন দেখাচ্ছ, তুমি মানুষই তো, শুধু সমাজ ঠিক চোখে দেখে না। এবার মেয়েটাকেও লড়তে দাও, সে সমাজকে পাল্টে দিক, হতেই তো পারে না? তুই সত্যিই মনে করিস একটা পতিতার কোলেও গর্ভের সন্তান জন্মাতে পারে? শোনো, সন্তান তো শরীর থেকে আসে না কণিকাদি, আসে মন থেকে। আর আমি জানি তুমি মা হিসেবে পৃথিবীর সব থেকে শক্তিশালী একজন। আমি চেষ্টা করব, সত্যি। তোমার সেই মেয়েটার নাম আমি ভেবে রেখেছি, কি বলতো? আলো। আলো? খুব সুন্দর নাম। হয়তো সত্যি একদিন সে আলো ছড়াবে। ক্রমে ক্রমে যা হয়, রাজপুত্র কোনো এক ইমোশনাল দিনে কণিকাদিকে তার হারিয়ে যাওয়া রাজকন্যার ব্যাপারে সবটুকু জানিয়েছিল। কিন্তু সেই রাজকন্যাকে কোথায় গিয়ে খুঁজবে তার হদিশ কেউ জানত না। তবে হঠাৎ করেই আবার রাজকন্যার সঙ্গে রাজপুত্রের দেখা। আর ভাগ্যের কি পরিহাস, সেই মেলবন্ধনের পুণ্য লগ্নে কণিকাদিই ছিল একমাত্র আই উইটনেস। রাজকন্যা এখন তার শখের পেশাকে বেছে নিয়েছে। রাজকন্যা এখন ডক্টর মেঘনা। বাবা, এতদিন পর দেখা হবে তো ভাবিনি, আর এমন ভাবে হবে সে তো কোনোদিনই ভাবিনি। আরে মেঘনা, তুমি এখানে? হ্যাঁ, আমার এখানেই তো পোস্টিং। তা তুমি? আমি কণিকাকে নিয়ে এসেছি, চেক আপ আছে। ও, তোমার স্ত্রী? না না না, আমি ওর স্ত্রী না। বুঝেছি, শুধু একসাথে আসা আর প্রেগন্যান্সি চেক আপ, এসব তো সাধারণ ব্যাপার, ব্যাখ্যার দরকার নেই। তুমি কিন্তু সত্যি ভুল বুঝছো মেঘনা। দিদি, আমি শুধু একজন মা, আর আকাশ আমার সন্তানের ভবিষ্যতের জন্য পাশে দাঁড়িয়েছে। ও শুধু মানুষ হিসেবে আমার আশ্রয়, আর কিছু নয়। এসব আমাকে কেন বলছেন? আমি এসব শুনতে চাই না। কিন্তু শুনতে তো হবেই মেঘনা, কারণ তুমি শুধু শুধু ভুল বুঝছো না। তুমি আমাকে এভাবে অচেনা একজন করে দিচ্ছ। কিন্তু আমি কই না তো, আমি তো সেই পুরনো আকাশকেই খুঁজছিলাম, যে স্বপ্নে বাঁচত, কিন্তু বাস্তব নিয়ে খুব একটা কিছু ভাবতো না। কিন্তু আজ দেখছি বাস্তবে তো ভালোই চলছো। তুমি বলেছিলে কেরিয়ারে মন দিই, আমি মন দিয়েছি, কিন্তু নিজের মতো করে। প্রস্টিটিউটদের বাচ্চাদের জন্য স্কুল করেছি, আর কণিকা সেই পথের একজন মা, আর যার জীবনে আমি আলো ফিরিয়ে আনতে চাই। তুমি সেটা আমায় জানাতে পারতে। তুমি তো যাওয়ার সময় পিছনে তাকাওনি, আর আমি ভেবেছিলাম তুমি একজন ডাক্তার হয়ে এমন মানুষদেরই পাশে থাকবে যারা সমাজে ব্রাত্য। তুমি জানো না, আজ পর্যন্ত আমি প্রতিদিন খুঁজেছি সেই আকাশকে, যে বইয়ের বাইরে ভাবত, অথচ ভীষণ সত্যি ছিল। দিদি, আমি জানি আমি কারোর জায়গা নিতে পারি না, কিন্তু একজন মা হিসেবে আমি চাই আমার সন্তানের জীবনে যদি একটা আকাশ থাকে, তাহলে সে সত্যিকারের আকাশের মতোই হোক। আর আমি চাই আকাশ শুধু এই সমাজের আকাশ না হয়ে আমাকেও একটু রোদের মতো ছুঁয়ে যাক। তুমি পাশে থাকলে আমি ছায়া নয়, বরং আলো হতে পারি। কণিকাদি তার রাজপুত্র ভাই আকাশের ঋণ অন্তত এভাবে তো শোধ করতে চেষ্টা করতেই পারে। যদি কোনোভাবে দুজনকে মিলিয়ে দেওয়া যায়, তাহলে তো তার রাজপুত্র ভাইটা জীবনে খানিকটা সুখের মুখ দেখে। তাই এমন একটা সুযোগ হাত ছাড়া করা যায় না। রাজকন্যার সামনে খোলসা করল রাজপুত্রের মনের মধ্যে জমে থাকা সব কথা। দিদি, আমি জানি আমার মতো মেয়েদের নিয়ে
সমাজে কত কথা হয়, কিন্তু আকাশ, ও কখনো আমার দিকে কোনো খারাপ নজরে তাকায়নি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মেঘনা। এমন একটা পরিস্থিতি তৈরি হয় যাও ভাবতেও পারেনি। আমার নিজের পরিবারের কাছে আমি হারিয়ে গেছি। আমার ছেলেকে নিয়ে একটাই ভরসার জায়গা খুঁজেছিলাম, ওটাই আকাশ। মেঘনা, তুমি যদি জানো কণিকার গল্প তাহলে বুঝতে পারবে ও নিজের জন্য নয়, শুধু ওর সন্তানের ভবিষ্যতের জন্য বাঁচে। একদিন আমাকে বলেছিল, তানিশ যেন আমার মতো না হয়, ও যেন আলোয় বাঁচে। আমি তো কিছুই চাইনি, শুধু চেয়েছি আমার ছেলে যেন পড়াশোনা করে মানুষ হয়। আকাশ বলেছিল, মানুষের জন্ম কাকে দিয়ে হয়েছে সেটা বড় কথা নয়, মানুষ কিভাবে মানুষ হচ্ছে সেটাই বড় কথা। এই পাড়ায় প্রায় 20টা বাচ্চা, কেউ চায়নি ওরা স্কুলে যাক। আমি একটা ভাঙা ঘরে ব্ল্যাকবোর্ড টাঙিয়ে পড়ানো শুরু করি। প্রথমে জানো মাত্র 4 জন এসেছিল, আর আজ দেখতে দেখতে 20 জন। তুমি এখন শুধু স্বপ্ন দেখাও না, স্বপ্ন তৈরিও করো। তুমি বলেছিলে আমি কেরিয়ার নিয়ে সিরিয়াস নই, হয়তো ঠিকই বলেছিলে তখন, কিন্তু আমি ঠিক করেই রেখেছিলাম এমন কিছু করব যেখানে আমার প্রতিটা মিনিটের একটা দাম থাকবে। তুমি আমাকে ভুল বুঝেছিলে আকাশ। আমি তো চাইতাম তুমি এগিয়ে যাও, নিজের জন্য নয়, এমন কিছু করো যা তোমাকে অনন্য করে তোলে। আজ বুঝতে পারছি তুমি ঠিক সেই পথেই এগিয়েছ। দিদি, আপনি ডাক্তার, আপনার হাতে জীবন। আকাশ শিক্ষায় জীবন গড়ছে। আমি তো কিছু না, শুধু একজন মা। তুমি শুধু একজন মা নও, তুমি একজন যোদ্ধা। আর তুমি যদি না চাইতে এই সবটা শুরুই হতো না। তানিশের চোখে আমি শিক্ষক, কিন্তু ওর মায়ের চোখে আমি আস্থা। আমি ওর মায়ের কাছে একটা ভাইয়ের মতো। আকাশ, আমি অনেকদিন ধরেই ভাবছি, তুমি কি সত্যিই বদলেছ? আজ কণিকার মুখে শুনে মনে হচ্ছে তুমি বদলাওনি, বরং বড় হয়েছ অনেকটা। আজ যদি তুমি সত্যি পাশে থাকতে চাও তবে এসো। কণিকার মতো আরো অনেক কণিকাকে আমাদের দরকার, তাদের জীবনগুলোকে আলোয় ভরিয়ে দেওয়া দরকার। আমি থাকবো আকাশ। এই স্কুলে আমি সপ্তাহে একদিন চিকিৎসা শিবির করব, কারণ ওদের শরীরও বাঁচাতে হবে। যেমন তুমি ওদের মনটা বাঁচাচ্ছ, ঠিক তেমন ভাবেই। দিদি, আপনি থাকলে, আমার মেয়ে হলে আমি ওকে গর্ব করে বলবো, তোর মা আর তোর ডাক্তার মা দুজনেই তোর জীবন গড়েছে। ব্যাস হয়ে গেল রাজপুত্র আর রাজকন্যার প্যাচ আপ। এইটুকুই তো চেয়েছিলেন আপনারা, তাই না? আর কিন্তু কোনো অভিযোগ নয়, একদম হ্যাপি এন্ডিং করে দিলাম এই গল্পের। খুশি তো এবার? এতক্ষণ আপনারা শুনছিলেন স্মৃতিদের পরবাসে। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে যাওয়া মাস্ট। আর সঙ্গে যে সমস্ত নতুন বন্ধু আজ প্রথমবার আমাদের চ্যানেলে গল্প শুনলেন, তাদের জন্য একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করে দিন। তাহলে প্রতি মঙ্গলবার দুপুর 3:30 আর প্রতি শুক্রবার ঠিক সন্ধে 8টার সময় যখন যখন ভালোবাসার গল্প আপলোড হবে, আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবে তার নোটিফিকেশন। আর হ্যাঁ, যদি গল্পটা কোনোভাবে ভালো লেগে নাও থাকে, তার জন্য তো ডিসলাইক বাটন আছেই, সেটাই না হয় প্রেস করবেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা। তারা হলেন রিয়া দাস, মানসী পাত্র, বিশ্বজিৎ ঘোড়াই, মাসুমা আক্তার, ঈশানী ঘোষ, মোহিনী ভট্টাচার্য, সঞ্জয় দাস, সুচিত্রা, শান্তনু বর্মন, ঝুমা মণ্ডল সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে, তবে তার আগে যেতে যেতে আরও একবার মনে করিয়ে দিই, শুনছেন তো ভূত চর্চা, ভালোবাসার মরশুমের নতুন ভেঞ্চার।
ভূতের গল্পের জন্য ডেডিকেটেড চ্যানেল ভূত চর্চা। প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চটপট এই গল্পের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, মেঘনার প্রিয় বান্ধবীর নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর কমেন্ট বক্সে। পরের পর্বে হয়তো আপনিই থাকবেন প্রথম 10 জনের মধ্যে। আর কথা দিচ্ছি, আমি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব নিজে। আজ তবে এ পর্যন্তই। আবার কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়, আর তারপর তো অবশ্যই আগামী মঙ্গলবার দুপুর 3:30। তবে তার আগে মাঝে শনিবার রাত্রি 11টায় ভূত চর্চায়। ভালো থাকবেন সকলে। আর এখন থেকে ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।